আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চ্যানেল টিটির নিয়মিত সংবাদ বুলেটিন আমেরিকান উইকে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি নিঝুম ইসলাম। শুরুতে জামান কনস্ট্রাকশন সংবাদ শিরোনাম। করোনায় জনশূন্য নিউ ইয়র্কের JFK এয়ারপোর্ট, সাময়িক বিড়ম্বনার মধ্যেও স্বাস্থ্য সচেতনতার পক্ষে যাত্রীরা। নির্মাণ শ্রমিক জসিমকে শেষ বিদায় জানালো কমিউনিটি। মাতৃভূমি বাংলাদেশের দাফন, কাঠগড়ায় ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা এবং অভিবাসন বন্ধের তৃতীয়বারের মতো ট্রাম্পের নির্বাহী আদেশ। অজুহাত করোনা মহামারী, 100 দিনের মধ্যে সব বাতিলের পক্ষে বাইডেন। এবার বিস্তারিত। করোনা ভাইরাস মহামারী রোধে বিশ্বের প্রায় সবকটি বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া যাত্রীদের জন্য বিমান পরিবহন সংস্থাগুলোর তরফেও বেঁধে দেওয়া হয়েছে নানা শর্ত। পাশাপাশি স্ব দেশের সরকারি নির্দেশনা তো রয়েছেই। আন্তর্জাতিক কিংবা ডোমেস্টিক ফ্লাইট চলাচলে বাংলাদেশেও রয়েছে একই নিয়ম। পাশাপাশি বিদেশগামী ও ফেরতদের জন্য কিছু কিছু শর্ত নির্ধারিত রয়েছে। একই নিয়ম বিশ্বের প্রায় সবকটি দেশে, যার ফলে বিমানবন্দরগুলোর সতর্কবাণী আর নানা শর্তের বেড়াজালে অসংখ্য যাত্রী। এদিকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে করোনাকালীন স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করেছে নিউ ইয়র্কের এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আনোয়ার হোসেন বাবুর ক্যামেরায় শিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট। করোনা মহামারীতে মানুষের জীবনযাত্রা যে বড় ধরনের প্রভাব পড়েছে এবং পরিবর্তন এসেছে, সেটার প্রমাণ হলো এই যে যাত্রী যারা আছে তারা দেখেন প্রত্যেকে মাস্ক ব্যবহার করছেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছেন। এছাড়া বিমানবন্দরের যে ব্যবস্থাপনা, সেটা তো অনেক বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট, যার অবস্থান বিশ্বের বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম শীর্ষে, একসময়ের ব্যস্ততম JFK-র বর্তমান চিত্র একেবারেই ভিন্ন। কোভিড-19 নামক মরণ ব্যাধি এক ভাইরাস পাল্টে দিয়েছে এর সবকিছুই। সেই সাথে আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাজ্য থেকে আবিষ্কৃত কোভিড-19 স্ট্রেন নামক আরেক নতুন ভাইরাস। ফলে সর্বদা ব্যস্ততম এয়ারপোর্টে এখন থমথমে ভাব। প্রায় বছর ধরে লোকসানে থাকা বিমান চলাচল কোম্পানিগুলো কর্তৃপক্ষের বিধিনিষেধ মেনেই আংশিক ফ্লাইট চালু করলেও যাত্রীদের হয়রানি বেড়েছে কয়েক গুণ। নানা পরীক্ষার বেড়াজালে বন্দী এসব যাত্রীরা স্বাস্থ্যনির্ভর একাধিক শর্ত মানার পাশাপাশি গুনছেন বাড়তি অর্থ। অতিরিক্ত ফি আদায় এবং জনপ্রতি দুটি ব্যাগেজে 23 কেজির পরিবর্তে 20 কেজি করেও লভ্যাংশে নাম লেখাতে পারছে না বিমান পরিবহন কোম্পানিগুলো। কারণ সামাজিক দূরত্ব পালনে নির্ধারিত আসনের প্রায় অর্ধেকে খালি রাখতে হয় বিমান কর্তৃপক্ষকে। অভিবাসী বান্ধব নিউ ইয়র্ক সিটি ও রাজ্য প্রশাসনের বেঁধে দেওয়া ভ্রমণ গাইডলাইন মানতে হচ্ছে সংশ্লিষ্ট সকলকেই। এই সিটিতে অসংখ্য বাংলাদেশের বাস। ফলে মাতৃভূমির টানে ছুটে চলা আমেরিকানরাও পড়ছেন নানা বিড়ম্বনায়। মানে এক ধরনের আতঙ্ক, সবাই মাস্ক পরা, এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। আমিও আতঙ্কে ছিলাম, আমার সার্টিফিকেট নিতে হবে, সময় মতো হবে কিনা, পাবো কিনা। আমি টিকিট কিনে ফেলছি। Before COVID and right now, there's a very drastic difference, right? Because the thing is, there is a fear that most of the cases seem to be coming from the airport and places of travel. The TSA was the only thing you had to worry about. Now you have to worry about a lot more. কেবল পাসপোর্টে নয়, এখন বাধ্যতামূলক একটি নেগেটিভ সার্টিফিকেটও। এক দেশ থেকে অন্য দেশ যাত্রায় 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কোভিড-19 নামক এই পরীক্ষায়। Yeah, so that's a big hassle. We had to do the test right in time because some countries allow 72 hours, some countries 96. এই যে কিভাবে যাচ্ছেন এবং আপনার এই প্রক্রিয়াগুলো এখন কি? আমি যে প্লেনে যাচ্ছি তারা বলছে 72 ঘন্টার ভিতরে হতে হবে, 72 ঘন্টার পরে বা আগে হলে হবে না। একটি ভাইরাস মানুষের সামাজিক ও মানবিক মূল্যবোধে কতটা প্রভাব পড়ছে তাও উঠে আসে JFK-র এই বিমান যাত্রীদের মুখে। পক্ষ থেকে আমি বলতে চাই, আমি নিজেই মাস্ক পরি, অনেক সময় এটা কমফোর্টেবল না, তারপরও পরি। Any public places is going to be an issue. So we're just hoping that we get the vaccine soon and all this gets over quickly. স্বদেশে গিয়ে হয়রানির শিকার হবেন না এমন প্রত্যাশা আমেরিকান বাংলাদেশিদের। সেই সাথে করোনা ভাইরাস মহামারী ঠেকাতে বাস্তবতাকেও মেনে নিচ্ছেন তারা। ভ্যাকসিন আসছে আলহামদুলিল্লাহ, আমি নিতে পারি নাই, হয়তো বাংলাদেশ থেকে এসে আমি নেব, অথবা বাংলাদেশে যদি অ্যাভেলেবল হয় আমি ওখানে নেব। শিবলি চৌধুরী কায়েস, চ্যানেল টিটি নিউজ, নিউ ইয়র্ক।
চোখের জলে বিদায় নিলেন নিউ ইয়র্কের অভিবাসী ও বাংলাদেশি নির্মাণ শ্রমিক জসিম মিয়া। গেল শুক্রবার বাদ জুম্মা সিটি বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। করোনা মহামারীর মধ্যেও হতভাগা স্বদেশীকে শেষ বিদায় জানাতে শোকার্ত মুসল্লিদের ঢল নামে। প্রায় এক যুগেরও বেশি সময় আমেরিকা প্রবাসী ছিলেন জসিম। তার দীর্ঘদিনের সহকর্মী স্বজন সহ কমিউনিটির শুভানুধ্যায়ীদের কাছে ছিলেন অত্যন্ত পরিচিত মুখ, যার প্রমাণ মেলে জসিমের শেষ বিদায়ে। বাংলাদেশি প্রিয় মুখটিকে শেষবারের মতো দেখতে মুসলিম সেন্টারে সামিল ছিলেন অসংখ্য মানুষ। উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা। প্রত্যেকে অশ্রু সজল বিদায় জানিয়েছেন দেয়াল ধসে নিহত জসিমকে। গেল 28 ডিসেম্বর সোমবার ব্রুকলিনের সানসেট পার্কে 5th এভিনিউ এবং 42nd স্ট্রিটের একটি বাড়িতে নির্মাণ কাজে থাকা অবস্থায় দেয়াল চাপায় ঘটনাস্থলে নিহত হন জসিম। একই সময়ে গুরুতর আহত হন আশরাফুল ইসলাম হাসান নামের আরেক বাংলাদেশি। আহত হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, 2008 সালে ভাগ্যের চাকা ঘোরাতে নিহত জসিম পাড়ি জমান স্বপ্নের দেশ আমেরিকাতে। দীর্ঘ এ পথযাত্রায় আমেরিকান স্থায়ী অভিবাসনের বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই চলে গেলেন মৃত্যু যবনিকার ওপারে। একটি অপমৃত্যুর মধ্য দিয়ে ভেঙে গেল জসিম ও তার পরিবারের কাঙ্ক্ষিত স্বপ্ন। 14 বছরের সন্তান, স্ত্রী ও পিতামাতা সহ আপনজনদের রেখে গেছেন জসিম মিয়া। এর আগে ডাক্তারি পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বৃহস্পতিবার তার মরদেহ নিয়ে আসা হয় স্থানীয় ফিউনারেল হোমে। পরদিন শুক্রবার অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার রাত 11টায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে নিহত জসিমের মরদেহের কফিন পাঠানো হয় মাতৃভূমি বাংলাদেশে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ভানুয়ার গ্রামে জসিমের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 4 জানুয়ারি সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। চ্যানেল টিটিকে এমনটি নিশ্চিত করেছেন জসিমের স্বজনরা। So, I'll hold it for you. I know this must be a very. সার্জারি হয়েছে মাজাতে আরো কোন কোন জায়গায় সার্ভাইভ করবো হাসানটা আমি কালকে দেখি একটি হসপিটালে। হাসান মোটামুটি এখন সুস্থ আছে, আমার সাথে কথা বলতে প্রায় 5 মিনিটের মতো কথা বলছে। এখন তো দেখছি ভালো, এখন তো সেও নিজে করতে পারতেছে না, কি সমস্যা হেও করতে পারেন। আমাদের যে যেখানে আছেন তারা আমাদেরকে দিতেছে না, সিটি দিচ্ছে না কোনো মতে। একটু সোশ্যাল ডিসটেন্স বাজান প্লিজ। এদিকে ঠিকাদারদের খামখেয়ালিপনায় নিউ ইয়র্ক নির্মাণ শ্রমিকদের করুণ মৃত্যুর ঘটনা ঘটছে, এমন অভিযোগ মানবাধিকার সংগঠনগুলো। সবশেষ ব্রুকলিনে বাংলাদেশি জসিম মিয়ার মৃত্যুর ঘটনায় প্রতিবাদী সমাবেশে ওই অভিযোগ করেন সংগঠনের নেতারা। অপরদিকে স্থানীয় বাংলাদেশি আমেরিকানদের মতে প্রয়োজনীয় দক্ষতা ও কার্যকর প্রশিক্ষণ না থাকায় দুর্ঘটনার অন্যতম কারণ। মৃত্যু ঝুঁকির মতো অব্যবস্থাপনা নির্ভর কাজে যোগ দেওয়ার আগে শ্রমিকদেরও চিন্তা করা উচিত। একই সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে আরও গুরুত্বের সঙ্গে বিষয়গুলো বিবেচনা করতে হবে। কারো জীবনের চাইতে অর্থ বড় হতে পারে না। চ্যানেল টিটিকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নিউ ইয়র্কের পেশাজীবী সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শিবলি চৌধুরী কায়েসের আরেকটি রিপোর্ট। ছবি তুলেছেন আনোয়ার হোসেন বাবু। নিউ ইয়র্ক সিটির 5টি বরোর মধ্যে বাংলাদেশে অধ্যুষিত অন্যতম জনবহুল এলাকার নাম ব্রুকলিন। অত্র এলাকায় বসবাসকারী শতকরা 80% বাংলাদেশি কনস্ট্রাকশন ব্যবসায় জড়িত। সম্প্রতি ব্রুকলিনে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক জসিম উদ্দিন মারা যান। প্রাণে বেঁচে গেলেও জসিমের সহযোগী আশরাফুল এখন হাসপাতালের বিছানায়। এরই মধ্যে সিটির ব্রুকলিনে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিকের প্রাণহানির ঘটনায় ফুঁসে উঠেছে নিউ ইয়র্কের মানবাধিকার সংগঠনগুলো। সবশেষ জসিম মিয়ার অপ্রত্যাশিত মৃত্যুর প্রতিবাদে ঘটনাস্থলে জড়ো হন অধিকার আন্দোলন কর্মীরা।
3 জানুয়ারি অনুষ্ঠিত এ কর্মসূচিতে অভিযোগ ওঠে কিছু অসাধু ঠিকাদার ও ব্যবসায়ীদের উদাসীনতায় ঝরে যাচ্ছে নিরীহ নির্মাণ শ্রমিকদের তাজা প্রাণ। They are calling workers at their homes and saying, don't go to the vigil, don't talk to the media, don't talk about these things. Because for them, at the end of the day, they don't care about the lives of workers, they care about their bottom line. এদিকে চ্যানেলটির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব ঘটনার নেপথ্য কারণ তুলে ধরেন স্থানীয় বাংলাদেশি আমেরিকানরা। পেশাজীবী সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে প্রয়োজনীয় দক্ষতার অভাব আর যথাযথ প্রশিক্ষণ না থাকায় এসব প্রাণহানির অন্যতম কারণ। যাদের কাগজপত্র নাই এদেরকেই কিন্তু কনস্ট্রাকশন অনেক কোম্পানিগুলো ব্যবহার করে। এই বিষয়গুলোকে একজন ব্যবসায়ী হিসেবে, এই লাইনের ব্যবসায়ী হিসেবে আপনি কিভাবে দেখছেন? কাগজপত্রের সাথে আসলে ট্রেনিং এর সাথে কোনো সম্পর্ক আছে বলে আমি জানি না। আর আপনার বেসিক্যালি ট্রেনিংটা হচ্ছে এটা আপনার অধিকার। আপনাকে কাজে যাইতে হলে আপনাকে জানতে হবে যে কি কি করলে আপনাকে সেফ হবেন। অ্যাট দ্য সেম টাইম যাদের আন্ডারে কাজ করবেন ওনাদেরও দায়িত্ব আছে যে আপনাকে সেফটি ইকুইপমেন্টগুলো প্রোভাইড করা। এখানে আনডকুমেন্টেড ওয়ার্কারদের পাশাপাশি কিন্তু আনলাইসেন্সড কন্ট্রাক্টর, রাইট? সো এইগুলাতেও আমাদের ধ্যান দিতে হবে যে কেন আমাদের কমিউনিটিতে ইজি না লাইসেন্সিং নেওয়ার। আর পাশাপাশি কন্ট্রাক্টরদের ভাবতে হবে যে আমি যে একজন ওয়ার্কারকে হায়ার করতেছি সে কি একটা সেফ এনভায়রনমেন্টে ঢুকতেছে কিনা। যেখানে অনেক সংগঠন আছে কিন্তু শ্রমিক, কর্মী বা নির্মাণ কন্ট্রাক্টরদের যে মেধার বিকাশে বা তাদের পেশার উন্নয়নে প্রতিদিনের অনুশীলন যে আমার এটা নিরাপত্তা দরকার, সেই কাজটা আর হয়ে ওঠে না। এই ধরনের দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঝুঁকি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান তারা। হয়তোবা যদি আপনারা একজন অ্যাক্সিডেন্ট হন, মারা যান, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনাদের ফ্যামিলি। যারা কন্ট্রাক্টর তারা হয়তোবা সাময়িক কিছু ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু বড় ক্ষতিগ্রস্ত আপনাদের ফ্যামিলি হবে। সুতরাং সেফটি আপনারা ফলো করেন। 30 বছর আগে আমার বাবাও যখন আনডকুমেন্টেড ছিল, উনি একটা স্ক্যাফোল্ড থেকে পড়ে ওনার যে অ্যাঙ্কেলের বোন আছে, জয়েন্টটা ভেঙে গেছে। ওনার এখন সারা জীবন একটা ডিসেবিলিটি নিয়ে ওনার থাকতে হচ্ছে। সিমিলার কিন্তু আশরাফুল হাসানের অবস্থা। তখন আমাদের কমিউনিটির ভাবতে হবে যে উনি যে এখন বেঁচে গেছে, ওনার লং টার্ম রিকভারির প্ল্যান কি আমাদের। রিয়েল এস্টেট কিংবা কনস্ট্রাকশন ব্যবসা বেশ লাভজনক, তাই তো এর প্রতি ঝুঁকছেন অনেকেই। কিন্তু অতিরিক্ত অর্থের প্রলোভনে আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছেন না ঠিকাদাররা। হলো গেল 3 বছর আগে একজন মারা গিয়েছেন স্ক্যাফোল ধসে। তো এই যে মারা যাওয়ার কারণে এটা কি যারা ইলিগ্যাল ব্যবসাগুলা করেন বা লাইসেন্স নেওয়া, এগুলা কি কঠিন কোনো কাজ, বা কেন এগুলা ব্যবহার করছেন না? ওইটা আসলেই বলা কঠিন হচ্ছে এই কারণ হচ্ছে আপনার অনেকেই চিন্তাধারা হয়তো অনেক রকম থাকতে পারে। অবৈধ পথে তো আর এত উপরে আপনি যাইতে পারবেন না, কিন্তু আপনাকে পথটা যদি আপনি বৈধভাবে বেছে নেন এটা অবশ্যই অনেক সহজ। সো একজন মারা যাওয়ার পর আমরা অর্গানাইজাররা প্রেশার দিই, কিন্তু কমিউনিটিতে একটা সাইলেন্সিং হয়ে যায়, মানে মানুষ চুপ হয়ে যায়, কারণ তারা ভাবে যে যেহেতু আমি একজন কন্ট্রাক্টর আমাকে অ্যাটাক করা হবে। বাট আসলে আমরা চাই যেন আমাদের বাংলাদেশি কমিউনিটিতে কন্ট্রাক্টররা ঠিকভাবে যেন লাইসেন্সিংটা নিতে পারে। আসলে সচেতনতার অভাব, এবং এখানে একটা সিস্টেম হয়ে গেছে এভাবে কাজ করার। শত প্রতিকূলতার মাঝেও নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন এবং কর্মসংস্থানে কনস্ট্রাকশন ব্যবসার গুরুত্বের কথাও উঠে আসে তাদের বক্তব্যে। এই এলাকায় আমরা বাঁচতেছি কারণ এখানে ওয়ার্কাররা কনস্ট্রাকশনের জব পাচ্ছে এবং কন্ট্রাক্টররাও কিন্তু বাংলাদেশি। সো এইভাবে কিন্তু আমরা অনেক বছর পর কমিউনিটিতে থাকতে পারতেছি এবং উন্নয়ন দেখতে পারতেছি। আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটিতেই কাজ করা অবস্থায় নির্মাণ শ্রমিক বাংলাদেশি জসিমউদ্দিন মারা গিয়েছেন। তার সাথে গুরুতর আহত আশরাফুল হাসান এখনো চিকিৎসাধীন। আপনারা দেখছেন যে এখানে ভ্যাকেট লেখা আছে। দুর্ঘটনাটি ঘটার পর এখানকার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে সিলগালা করে ভ্যাকেট করে দিয়েছে। পেছনের দেয়াল ধসে মারা যাওয়া জসিমের লাশ এরই মধ্যে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে এবং সেখানে দাফনও সম্পন্ন হয়েছে। মূলত এই বাড়ির কাজ করা অবস্থায় যে কারণে প্রাণ হারিয়েছেন জসিম, সেই কারণটি যাতে আর কখনো না ঘটে এই বিষয়ের উপর জোর দিয়েছেন এখানকার কমিউনিটি সহ সংশ্লিষ্টরা। শিবলি চৌধুরী, কায়েস, চ্যানেল টিটি নিউজ, নিউ ইয়র্ক।
তৃতীয়বারের মতো অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিন কার্ডের আবেদনকারী কিংবা অস্থায়ী বিদেশি শ্রমিকরা যাতে আমেরিকা প্রবেশ করতে না পারে, আবারও সেই পদক্ষেপ নিয়েছেন তিনি। ট্রাম্পের এই আদেশের ফলে বিশেষ করে H-1B ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের পথ আপাতত বন্ধ হয়ে গেল। ফলে অভিবাসন বন্ধে ট্রাম্প প্রশাসনের 60 দিনের সময়সীমায় বেড়ে এখন গিয়ে ঠেকেছে 365 দিনে। সাময়িক নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প বলছেন, করোনা মহামারীতে আমেরিকার ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে তিনি পুনরুদ্ধার করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে যখন মৃত্যুর মিছিল, সেদিকে তেমন গুরুত্ব না দিয়ে ইমিগ্রেন্ট বিরোধী নীতি অবলম্বন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের এপ্রিলে সাময়িকভাবে সব ধরনের অভিবাসন বন্ধে 60 দিনের নির্বাহী আদেশ জারি করেছিলেন তিনি। প্রথম ধাপের ওই স্থগিতাদেশ শেষ হওয়ার কথা ছিল গেল 22 জুন, কিন্তু তৃতীয় ধাপেও তিনি একই নিষেধাজ্ঞা 31 ডিসেম্বর পর্যন্ত চলমান রাখেন। এরই মধ্যে কেটে গেছে পুরো বছর। Pause will be in effect for 60 days, after which the need for any extension or modification will be evaluated by myself and হঠাৎ করেই 31 ডিসেম্বর মধ্যরাতে অভিবাসন বন্ধে ট্রাম্পের জারি করা নতুন আদেশ হোয়াইট হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়। এরপর থেকেই বিদায়ী প্রেসিডেন্টের এমন নীতির সমালোচনা শুরু হয়। And effect on the job market went ahead and stopped or suspended many restrictions on immigrant visas. They were focusing also like H-1 visa, L visa, some of the J-1 visas, the visas you come here to do work on temporary basis. This executive order passed on December 31st, 2020 is related to only H-1 visa, not related to any immigrant visa. চলমান ভঙ্গুর অর্থনীতি থেকে যুক্তরাষ্ট্রকে বাঁচাতে ট্রাম্প প্রশাসন নীতির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সহ আমেরিকান শীর্ষ ব্যবসায়ীরা। এদিকে নির্বাহী আদেশের মধ্য দিয়ে ট্রাম্পের জারি করা সবশেষ আদেশের বিষয়টি এভাবে মূল্যায়ন করেছেন বাংলাদেশি আমেরিকান আইন পরামর্শকরা। যারা এখানে আছে অলরেডি, যে সমস্ত H-1 ভিসা হোল্ডাররা এখানে আছে, তাদেরগুলো এক্সটেনশন করা যাবে, তবে নতুন ভিসা, ওয়ার্কিং ভিসা, টেম্পোরারি ওয়ার্কিং ভিসা আর দেওয়া হবে না। অর্থাৎ ইমিগ্রেন্টদের মধ্যে যে বিষয়গুলো বেশি জনপ্রিয় ছিল, বাবা মাকে এখানে আনা এবং ভাই বোনকে অনেক ক্ষেত্রে গ্রিন কার্ড হোল্ডার তার স্ত্রী সন্তানকে আনতে পারতেন, সেই পুরো প্রক্রিয়াটি বন্ধ ছিল গত 7 মাস ধরে। এপ্রিল থেকে ডিসেম্বর 31 এটা এক্সপায়ারি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল কি এটি আবার এক্সটেন্ড করা হয়েছে। বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের মাঝে এর প্রভাব কতটা ফেলবে তাও তুলে ধরেন সংশ্লিষ্টরা। কনসুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টারে আপলোড করেছেন এবং অনেকে আপনাদের ট্যাক্স রিটার্ন এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস জমা দিয়েছেন এবং আবেদনের শেষ পর্যায়ে ইন্টারভিউর জন্য এখন অপেক্ষমান ছিলেন। আপনার সেই কেসটি এখন মার্চ মাস পর্যন্ত স্থগিত হয়ে গেল। কেবল অভিবাসনেই নয়, ট্রাম্পের 4 বছরের শাসন আমলে ভ্রমণ ভিসাতেও বেশ পরিবর্তন আনা হয়েছিল। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রশাসনিক আদেশে এতদিন ধরে এসব পরিবর্তন চলমান ছিল। আমেরিকার সংবিধান মতে আগামী 20 জানুয়ারি হচ্ছে ট্রাম্পের ক্ষমতার শেষ দিন। ফলে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন এই বিষয়ে কি নীতি অবলম্বন করে তা সময়ই বলে দেবে। তানভীর চৌধুরী, চ্যানেল টিটি নিউজ ডেস্ক। এদিকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক নাটকীয়তা সৃষ্টি হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রাসাদ হোয়াইট হাউস থেকে। সবশেষ অনুষ্ঠেয় নির্বাচনে ভরাডুবি কোনোভাবে মেনে নিতে পারছেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন তিনি। এরই মধ্যে জর্জিয়ার অঙ্গরাজ্যের সেক্রেটারি অফ স্টেটকে টেলিফোনে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার ফোনালাপ ফাঁস হয়েছে মূলধারার গণমাধ্যমে, যা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। যাতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প গেল 2রা জানুয়ারি জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্রাড রাফেন্স পার্জারকে ফোন করেন। তাদের দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে। এরপরই পুরো আমেরিকা জুড়ে বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়। সমালোচকরা বলছেন,
একজন রাষ্ট্রপতি হয়ে 50টি রাজ্যের মধ্যে একটি রাজ্যের সেক্রেটারি অফ স্টেটকে ফোন করা আমেরিকার ইতিহাসে বিরল ঘটনা। তাদের মতে নির্বাচনের ফলাফল পাল্টানোর জন্য আর কত নিচে নামবেন ট্রাম্প। ফোন আলাপে 11,780 ভোট কোনোভাবে খুঁজে তার পক্ষে আনার জন্য চাপ দেন, নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। যদিও ট্রাম্পের সব দাবিকে ভিত্তিহীন ও ভুল তথ্য বলে উড়িয়ে দেন রাফেন্স পার্জার। জর্জিয়ার রাজ্য গভর্নর ও সেক্রেটারি অফ স্টেট রিপাবলিকান হয়ে নির্বাচন বানচালে ট্রাম্পের আবদারকে অসাংবিধানিক বলে বারবারই প্রত্যাখ্যান করে গেছেন। সবশেষ 6 জানুয়ারি ঘিরে ফোন আলাপকেও কোনো কুলকিনারা খুঁজে পাননি বিশ্বজুড়ে আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট ট্রাম্প। And I have them times a lot, and therefore I won the state. I need 11,000 votes. Give me a break. We have that in spades already. They're changing the equipment on the Dominion machines, and then that's not legal. We did a hand retally, a 100% retally of all the ballots, and compared that to what the machine said, and it came up with virtually the same result. They did it in slow motion replay, magnified, right? She stuffed the ballot boxes. They were stuffed like nobody's ever seen them stuffed before. We did an audit of that, and we proved conclusively that they were not scanned 3 times. But nobody can make a case for that, Brett. Nobody. I mean, look, you'd have to be a child to think anything other than that. Just a child. What she's done to this party is unbelievable, I tell you. And I only ran against her once, and that was with a guy named Brian Kemp, and I beat her. And if I didn't run, Brian wouldn't have had even a shot, either in the general or in the primary. He was dead as a doornail. Whether you know it or not, they're laughing at you. And you've taken a state that's a Republican state, and you've made it almost impossible for a Republican to win because of cheating. ইতিহাসে বেপরোয়া এবং একরক্ষা প্রেসিডেন্ট হিসেবে এরই মধ্যে খ্যাতি অর্জন করে ফেলেছেন আমেরিকার 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো তিনি নিজের নির্বাচনী পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ফলে একের পর এক মামলা করেও ক্ষান্ত হননি তিনি। সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের নিজের 3 জন বিচারক সহ সংখ্যাগরিষ্ঠ কনজারভেটিভ বিচারপতিরাও পাত্তা দিচ্ছেন না ট্রাম্পের এই মনোভাবকে। 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেকটোরাল ভোট গণনা নিয়ে আপত্তি ওঠানো হয় তার পক্ষে, যাতে তার পক্ষে অবস্থান নেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সহ 11 জন প্রভাবশালী আইন প্রণেতা। যদিও ইউএস কংগ্রেসে নির্বাচিত প্রেসিডেন্টকে সার্টিফিকেশন করা কেবলই আনুষ্ঠানিকতা। কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের কঠোর সমর্থক আইন প্রণেতারা নির্বাচনে জালিয়াতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান। এছাড়া একটি কমিশন গঠন করে অধিকতর তদন্তের আহ্বান জানান তারা, যার মধ্যে দিয়ে ইলেকট্রাল কলেজ ভোটের ফলাফল স্থগিতেরও দাবি ওঠে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনী ফলাফল নিয়ে হট্টগোল ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি। এদিকে সিনেটের ডেমোক্র্যাট পার্টির নেতা শুমার এক প্রতিক্রিয়া বলেছেন, টেড ক্রুজ এখন ভোট কারচুপি নিয়ে তদন্ত করতে ইচ্ছুক। বিষয়টি হাস্যকর। তিনি বলেন, ওয়াশিংটন পোস্টের ফোনালাপটিও তদন্ত করে দেখা উচিত ক্রুজের। On election day that we saw particularly cities controlled by Democratic politicians shutting down the vote, throwing out observers, disregarding the law. And finally, you mentioned the Supreme Court. With regard to the Texas case, President Trump called me and said, Ted, would you do the oral argument in this case if the court takes it? I told the president, absolutely, I'd be happy to do it. I think does real violence to our democratic system. We ought to have a serious, fair process and tribunal to consider these claims, consider them quickly, consider them expeditiously. We can do it in 10 days before the inauguration. I think that would take major steps towards reestablishing trust in our democratic process. এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। যখন ফিরছি তখন সংবাদে যা থাকছে। সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বমানের হসপিটাল ইউনিভার্সাল। দূর দূরান্তের জটিল মুমূর্ষু রোগীদের জন্য রয়েছে হেলিকপ্টার। হচ্ছে 500 শয্যার মেডিসিটি। সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকী পালন। শোক র্যালিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। বিন সালমান নেতানিয়াহুর গোপন বৈঠকের খবর। সিটির হেলথ ডিপার্টমেন্টের পূর্ণ মানদণ্ডে তরতাজা ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারে রয়েছে ব্যাং ব্যাং শ্রিম্প, ডাম্পলিং, স্যালমন স্টেক, রকমারি বিরিয়ানি এবং চিকেন ললিপপের মতো বাহারি খাবার।
আমরা উবার ইটস, ডোরড্যাশ আর গ্রাবহাবের মাধ্যমে খাবার ডেলিভারি করে থাকি। এই করোনা মহামারীতে ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করুন www.halalfresh.nyc। হালাল ফ্রেশ প্রিমিয়াম চাইনিজ কিচেন, 2241D ওয়েস্টচেস্টার অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। হালাল ফ্রেশ, আস্থা রাখুন, আমরা আছি আপনাদের সাথে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। আপনি কি বয়স্ক পিতামাতা ও গুরুজনদের দৈনিক সেবা নিয়ে চিন্তিত? ভাববার কোনো কারণ নেই। সিনিয়র মাল্টি সার্ভিস ইনক আপনাকে দেবে বয়স্ক সেবার সকল সমাধান। আপনি কি বয়স্কদের সেবা করছেন? তাহলে আপনার সময়ের মূল্য হবে উপযুক্ত পারিশ্রমিক। SMS ইনক স্বল্প মূল্যে বাড়ির দৈনিক কাজকর্মে যে কোনো ধরনের বয়স্ক সেবা দিতে সদা প্রস্তুত। নিউ ইয়র্ক স্টেটের বয়স্ক ও অক্ষম বাসিন্দাদের আস্থা SMS ইনক এর পূর্ণ ব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 3477785252। বিরতির পর আবারও স্বাগত আমেরিকান উইকে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। শুরুটা 1997 সালে 50 শয্যার আয়শা মেমোরিয়াল হাসপাতাল, যা এখন ইউনিভার্সাল কার্ডিয়াক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বর্তমানে আধুনিক সুযোগ সুবিধা নির্ভর 350 শয্যার হাসপাতাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জটিল ও মুমূর্ষু রোগীদের কাছে রেফারেল হাসপাতাল হিসেবে সুপরিচিত। আরও জানাচ্ছে তানভীর চৌধুরী। 2015 সালে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করে হয় ইউনিভার্সাল হসপিটাল। উন্নত বিশ্বের চিকিৎসার মতোই কোনো অংশে পিছিয়ে নেই হাসপাতালটি। 0 to অ্যাডাল্ট আইসিইউ থেকে ক্রিটিক্যাল কেয়ারের সব সাপোর্ট রয়েছে ইউনিভার্সালে। দূর দূরান্ত থেকে জটিল রোগীদের হেলিকপ্টার যোগে আনার ব্যবস্থা রয়েছে। সারা দেশের যে কোনো জটিল রোগীকে আমরা নির্দ্বিধায় এখানে চিকিৎসা করতে পারি, আমাদের সেই সক্ষমতা রয়েছে। জেনারেল সকল ডিপার্টমেন্ট তো রয়েছেই, অপারেশন এবং অপারেশন পরবর্তী জটিলতা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর সহ ক্রিটিক্যাল কেয়ারের সকল সাপোর্ট রয়েছে। ওয়ান স্টপ কার্ডিয়াক সেন্টার রয়েছে, কিডনির ডায়ালাইসিস সহ ইমার্জেন্সি, অর্থোপেডিক ট্রমা এবং অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস রয়েছে। বছরে 365 দিন তথা 24 ঘন্টা সেবার চ্যালেঞ্জ মোকাবেলায় রয়েছে অনবদ্য ভূমিকা। 4-5 হাসপাতাল ঘুরেও যেসব রোগী ভর্তির সুযোগ পান না, সেসব রোগীর স্বাস্থ্য সেবার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে ইউনিভার্সাল। হসপিটালটিতে রয়েছে সিসিইউ, রয়েছে 100টি আইসিইউ, যার মধ্যে অ্যাডাল্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে 16টি বেড, এনআইসিইউতে 38টি, সিসিইউতে 12টি, সিআইসিইউতে রয়েছে 10টি বেড, বাকি 24টি এইচডিইউ ও আরসিইউতে। কিডনি ডায়ালাসিসও 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। প্রত্যেকটি আইসিইউ বেড সাইডে রয়েছে ডায়ালাইসিস সিস্টেম। অনেক হাসপাতালে রাত 10টা বা 11টার পরে হয়তো ডায়ালাইসিস হয় না, বাট আমরা এখানে 24 ঘন্টার চালু রেখেছি যে কিডনির পেশেন্টগুলি যে কোনো সময় বাসায় খারাপ হতে পারে, তো তারা যেন একটা ইমার্জেন্সি সার্ভিস পায়। কোভিড-19 মোকাবেলায় ইউনিভার্সালের রয়েছে সাহসিকতাপূর্ণ ভূমিকা। প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে তারাই প্রথম এগিয়ে আসে কোভিড টেস্ট ও চিকিৎসায়। শুরুতে 50 বেডের কোভিড ইউনিট করা হলেও তা এখন কমিয়ে 25 বেডে আনা হয়েছে। প্রত্যেকটিতে রয়েছে ভেন্টিলেটর সুবিধা।
বিদেশগামী যাত্রীদের কোভিড টেস্টে রয়েছে আলাদা ইউনিট। আপনারা জানেন যে কোভিডের কিন্তু আইসিইউ বেডের সংখ্যাটাই বেশি, তো এবং সেই আইসিইউ বেডের মধ্যে যেটি হচ্ছে যে আমরা সব সাপোর্ট রেখেছি, একদম হাই ফ্লো নেজাল ক্যানুলা, ভেন্টিলেটর, মনিটর, সিপেপ, বাইপেপ সবকিছু, এবং এক্সপার্ট ডক্টর এবং রিনাউন্ড কনসালটেন্টস। দেশের খ্যাতিসম্পন্ন চিকিৎসক দ্বারা পরিচালিত হয় কার্ডিয়াক ইউনিট। হাসপাতালটিতে প্রাইমারি বিসিআই এর সুবিধাও রয়েছে 24 ঘন্টা। আমেরিকার মতো একটি শহরে যে বুকে ব্যথা হলে বা হার্ট অ্যাটাক হলে প্রাইমারি পিসিআই করে, যে এখন রোগীকে ক্যাথল্যাবে ঢুকিয়ে এনজিওগ্রাম করে রিং পরিয়ে দেয়, এটাকে বলে প্রাইমারি পিসিআই, যেটি একটি জীবন রক্ষাকারী আয়োজন। এটি কিন্তু আমার হাসপাতালে রয়েছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটালের রয়েছে নিজস্ব মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার। 2021 সাল থেকে নার্সিং কলেজে চালু হবে এমএসসি। বেসরকারি কোনো মেডিকেল কলেজে এটিই হবে প্রথম। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটি প্রজেক্টে কাজ করছে ইউনিভার্সাল হসপিটাল। সিনিয়র সিটিজেন মেডিকেল রিসোর্ট, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এটা বিদেশে যে প্রবীণদের যে নিবাস, আধুনিক নিবাস, সেটি পেয়েছি আমরা শ্রীমঙ্গলে। এটি 6 একর জায়গা দিয়েছে গভর্নমেন্ট, অপারেশন এবং কনস্ট্রাকশন আমাদের। হাসপাতালের বর্তমান পার্কিং জোনে উন্নত বিশ্বের আদলে গড়ে উঠবে ইউনিভার্সাল দ্য মেডিসিটি, যা হবে 500 শয্যার, যেখানে থাকবে অর্গান ট্রান্সপ্লান্ট, লিভার, কিডনি ও বোনমেরু ট্রান্সপ্লান্টেশনের সুবিধা। 4-5 বছরের মধ্যে শেষ হবে ইউনিভার্সাল কার্ডিয়াকের নয়া প্রজেক্ট মেডিসিটির কাজ। তানভীর চৌধুরী, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের কুদস ফোর্স সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহাদি আল মুহাদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন করেছে ইরাক, যিনি ছিলেন ইরানের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাসদ আশ-শাবির উপপ্রধান। সোলাইমানিকে স্মরণে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শোক র্যালি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাগদাদ বিমানবন্দরের প্রধান সড়ক জনসমুদ্রে রূপ নেয়। ইরানি এ কমান্ডারকে সাহসী বীর আখ্যা দিয়ে শোক ও শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা। তাকে ঘিরে অনুষ্ঠিত র্যালিতে হাজার হাজার শোকার্ত জনতার কাতারে ছিল ইরানি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। উল্লেখ্য, গেল বছরের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান বাহিনীর ড্রোন হামলায় মারা যান জেনারেল কাসেম সোলাইমানি। এছাড়া আবু মাহাদি আল মুহাদ্দিস সহ ইরানের 10 জওয়ান ও কমান্ডার। আমেরিকার ওই হামলার পাল্টা জবাব 8 জানুয়ারি ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আইন আল আসাদ এবং ইরাকের কুর্দিস্তানের অবস্থিত আরেকটি সামরিক ঘাঁটি হামলার দাবি করেছিল ইরান। পাল্টা ওই হামলায় যুক্তরাষ্ট্রের 110 সেনার প্রাণহানির খবর দিয়েছিল ইরানের প্রতিরক্ষা দফতর। যদিও যুক্তরাষ্ট্রের তরফে তেহরানের দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে আমেরিকান হামলায় মৃত্যুবরণ করেই ইরান ও ইরাকিদের কাছে এখনও বেশ জনপ্রিয় কাসেম সোলাইমানি। ترور نمی‌کرد. این نشون دهنده ضعف دشمن هست که توان مقابله رویارویی با ایران رو نداره و حربش همین ترور هست. با توجه به نیروهای امنیتی که ایران داره و توی سواحل خلیج فارس و حالا در تمام مرزایی که ما داریم خیلی بعید می‌دونم. هر حال مفید باشه، بهتر خودشون میدونن. ما منتظر انتقام اصلی حتما هستیم و اینکه এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপন বৈঠকের কথা প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। তবে ওই সময়ে ইসরায়েলের যুদ্ধরাজ নেতার সঙ্গে যুবরাজ সালমানের সাক্ষাতের বিষয়ে কোনো স্বীকারোক্তি করেনি রিয়াদ। অপরদিকে তেল আবিব বিষয়টি অস্বীকার করছে না। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় সম্প্রতি সৌদি আরব সফর করেছেন নেতানিয়াহু। গেল নভেম্বরে নেতানিয়াহু সৌদির কোনো এক সমুদ্র তীরবর্তী অঞ্চলে সফরে যান বলে খবর বের হয়। সবশেষ নিজ দলের এক রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের ইঙ্গিত দেন। একই সঙ্গে আমেরিকার সহায়তায় সংযুক্ত আরব আমিরাত সফরের কথাটিও তুলে ধরেন। সংবাদ মাধ্যমগুলো বলছে,
গেল বছরের 22 নভেম্বর নেতানিয়াহুর লোহিত সাগর তীরবর্তী নিয়ম শহরে বিন সালমানের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে আমেরিকান বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উপস্থিত ছিলেন বলে তথ্য প্রকাশিত হয়েছে। খেলার খবর। করোনা ভাইরাস মরণব্যাধি ও মহামারীর সামাজিক ও পারিবারিক পরিমণ্ডলেও ব্যাপক প্রভাব ফেলেছে। এরই মধ্যে নববর্ষ উদযাপনে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের পার্টি নিয়ে সমালোচনার রীতিমতো তুঙ্গে। তার রেশ কাটাতে না কাটাতে এবার বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা এরিক লামেলা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি সতীর্থদের নিয়ে পার্টি করেছেন। টটেনহামের আর্জেন্টাইন ফুটবলার এরিক লামেলার এমন আচরণে ক্ষুব্ধ কোচ মরিনহো। We give the players all the education, we give the players all the conditions, and of course we are not happy. It was a negative surprise for us. I prefer to say disappointed. আবহাওয়ার খবর। মঙ্গলবার নিউ ইয়র্কের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি ফারেনহাইটস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি ফারেনহাইটস। এছাড়া সপ্তাহ জুড়ে আকাশ ঘিরে ছিল রোদ মেঘের লুকোচুরি। বুধ ও বৃহস্পতিবার দিনের তাপমাত্রা আংশিক বৃদ্ধির পাশাপাশি আকাশ থাকবে রৌদ্রোজ্জ্বল। এছাড়া শুক্র ও শনিবার আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন থাকবে বলে আভাস আছে আবহাওয়া বার্তায়। নিউ ইয়র্কবাসীর আগামী উইকেন্ড শুরু হবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্য দিয়ে। দর্শক, এই ছিল চ্যানেল টিটির নিয়মিত সংবাদ বুলেটিন আমেরিকান উইক। বিদায় নেওয়ার আগে জামান কনস্ট্রাকশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় জনশূন্য নিউ ইয়র্কের JFK এয়ারপোর্ট, সাময়িক বিড়ম্বনার মধ্যেও স্বাস্থ্য সচেতনতার পক্ষে যাত্রীরা। নির্মাণ শ্রমিক জসিমকে শেষ বিদায় জানালো কমিউনিটি। মাতৃভূমি বাংলাদেশের দাফন, কাঠগড়ায় ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা। অভিবাসন বন্ধের তৃতীয়বারের মতো ট্রাম্পের নির্বাহী আদেশ, অজুহাত করোনা মহামারী। 100 দিনের মধ্যে সব বাতিলের পক্ষে বাইডেন। সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বমানের হসপিটাল ইউনিভার্সাল, দূর দূরান্তের জটিল মুমূর্ষু রোগীদের জন্য রয়েছে হেলিকপ্টার। হচ্ছে 500 শয্যার মেডিসিটি। এবং সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকী পালন, শোক র্যালিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। বিন সালমান নেতানিয়াহুর গোপন বৈঠকের খবর। দর্শক, চ্যানেল টিটির সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত থাকতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন facebook.com/channeltttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channeltttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রুকো টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। দেখা হবে আগামী বুলেটিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।